বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি এমন একটা কাহিনী বলবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। গল্পটা পুরো শুনুন, কারণ শেষটা সত্যিই চমৎকার। আর অবশ্যই তোমার ওটা দাঁড়িয়ে যাবে। আমার নাম ফারিয়া, বয়স মাত্র ১-৬। ঢাকার একটা সাধারণ পরিবারে বড় হয়েছি আমি। আমার বাবা দেশের বাইরে কাজ করতেন, বছরে একবার এসে কয়েকটা দিন থাকতেন, তারপর আবার চলে যেতেন। মা সবসময় বলতেন, তোমার বাবার কষ্টেই তো আমাদের সংসারটা চলে। কিন্তু আমি সবসময় বুঝতাম, আমার মায়ের চোখে একটা শূন্যতা আছে, একা থাকার এক নিঃশব্দ বেদনা। আমি যখন আমার ঘর থেকে বের হলাম, তখন মনে হলো আশেপাশে কিছু অদ্ভুত ঘটছে। হঠাৎ পাশের ঘর থেকে ফিসফিস শব্দ শুনতে পেলাম। শব্দটা খুবই চাপা ছিল, যেন কেউ ইচ্ছে করেই আস্তে কথা বলছে। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম এবং মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। হঠাৎ মায়ের কণ্ঠস্বর পেলাম, কিন্তু তার গলার স্বর যেন অন্যরকম শোনাচ্ছিল, উদ্বিগ্ন, উত্তেজিত কিংবা ভয় পাওয়া। তার সাথে চাচার কথাবার্তা কেমন যেন চাপা স্বরে চলছিল। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, আর জানালাও ছিল না। আমার কৌতূহল বেড়ে গেল। আমি আস্তে করে তালার ছিদ্র দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম। ভেতরের দৃশ্য দেখে আমি হতবাক। মা এবং চাচা খুব গম্ভীরভাবে কিছু একটা আলোচনা করছিলেন। চাচার মুখটা থমথমে, আর মায়ের চোখে অদ্ভুত এক উদ্বেগের ছাপ। আমি বুঝতে পারছিলাম, এখানে কিছু একটা সিরিয়াস ব্যাপার ঘটছে। কিন্তু সেটা কি? আমি মনে মনে ভাবলাম, কি এমন ঘটনা ঘটতে পারে যা নিয়ে তারা এত গোপনীয়ভাবে আলোচনা করছেন। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু বেশি কিছু শোনা গেল না। চাচা শুধু বললেন, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। মায়ের মুখটা আরও চিন্তিত হয়ে গেল। আমি তখনই সিদ্ধান্ত নিলাম, আমাকে সত্যিটা বের করতে হবে। এর আগে আমার পরিচয়টা সেরে নেই। আমার নাম রাগিনী। আমরা ছোট শহরে থাকি। আমাদের ছোট্ট পরিবার, আমি আর আমার মা একসাথে থাকি। তবে ২ বছর আগে আমাদের পরিবারের অংশ ছিলেন আমার বাবা। একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় বাবা আমাদের ছেড়ে চলে যান। বাবার মৃত্যুর খবর শুনে তার খুব ঘনিষ্ঠ বন্ধু মনোজ চাচা আমাদের দেখতে আসেন। কিছুদিন আমাদের সঙ্গে থেকেও যান। তবে জরুরি কাজের কারণে তাকে ফিরে যেতে হয়। যাওয়ার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সবসময় আমাদের পাশে থাকবেন। বাবার মৃত্যুর পর মনোজ চাচাই আমাদের পরিবারের একমাত্র অভিভাবকের মতো হয়ে ওঠেন। ছোটবেলা থেকেই তিনি আমাদের বাড়িতে আসতেন। বাবা মায়ের খুব কাছের বন্ধু ছিলেন। তার সঙ্গে আমাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে তিনি শুধু বাবার বন্ধু নন, আমাদের পরিবারেরই একজন বলে মনে হতো। আমি যখন ছোট ছিলাম, তখন মনোজ চাচা বাড়িতে এলেই আমি খুশিতে তার গলায় ঝাঁপিয়ে পড়তাম এবং তার সঙ্গে খেলায় মেতে উঠতাম। কিন্তু এখন আমি ১৯ বছর বয়সী একজন তরুণী হয়ে গেছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, মাকে আর কখনো একা কষ্ট পেতে দেব না। তখন মনে হলো, কেন না মনোজ চাচার সঙ্গে কথা বলা যায়। আমি কোনো দ্বিধা না করে তাকে ফোন করলাম। প্রথমবার চাচা ফোন ধরেননি, হয়তো কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু আমি জানতাম, তিনি আমাদের সবসময় গুরুত্ব দেন এবং মায়ের সুখের জন্য সব করতে পারেন। আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলাম মনোজ চাচা নামটা ভেসে উঠছে। আমি খুব খুশি হলাম এবং দ্রুত কল রিসিভ করলাম। কল ধরতেই চাচা বললেন, সরি বেটা, একটু আগে একটা মিটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই তোমার কল রিসিভ করতে পারিনি। আমি হাসতে হাসতে বললাম, কোনো সমস্যা নেই চাচা, আপনি ফোন করেছেন, এতটুকুই যথেষ্ট। চাচা মৃদু হেসে বললেন, তোমাদের খবর কি? তোমার মা কেমন আছেন? আমি বললাম, ভালো আছি চাচা, কিন্তু মা খুব একা হয়ে গেছেন। আপনি তো জানেন, বাবার পর থেকে মা একেবারে নিঃসঙ্গ হয়ে গেছেন। চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি বুঝতে পারছি রাগিনী, আমি কথা দিচ্ছি, এবার থেকে তোমাদের একা থাকতে হবে না। আমি সবসময় তোমাদের পাশে থাকব। চাচার কথা শুনে আমার মন শান্ত হলো। আমি জানতাম, চাচা আমাদের ছেড়ে যাবেন না। সেই রাতেই আমাদের বাড়িতে এলেন মনোজ চাচা। মা তখনও চুপচাপ টেবিলের পাশে বসেছিলেন। চাচা এসে মায়ের দিকে তাকালেন, কিন্তু মা তাকে একবারও দেখলেন না। মা মৃদু কণ্ঠে বললেন, মনোজ দা, আপনি কখন এলেন? চাচা মায়ের হাত ধরে বললেন, তোমার আর রাগিনীর খেয়াল রাখার দায়িত্ব এখন থেকে আমার। আমি আর কখনো তোমাদের ছেড়ে যাব না। আমি সেই কথা শুনে ধীরে ধীরে আমার ঘরে ফিরে এলাম। রান্নাঘর থেকে পানি নিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল সেই দৃশ্য। এরপর একদিন সকালে চাচা আমাকে দেখে মুচকি হেসে বললেন, ওহ রাগিনী, আজ তোমাকে অপূর্ব লাগছে। আমি চাচার কথা শুনে আনন্দিত হলাম। আমি তার পাশে গিয়ে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর চাচা অফিসের জন্য তৈরি হতে লাগলেন। হঠাৎ আমি উঠে গিয়ে চাচাকে আলিঙ্গন করলাম। মনে হলো, বহুদিন জমে থাকা আবেগ আমার ভেতর থেকে বেরিয়ে আসছে। চাচার শরীর মুহূর্তের জন্য কেঁপে উঠল।
আর তার মুখে এক অদ্ভুত অস্বস্তির ছাপ ফুটে উঠল। সেই ছাপটা যেন মনের গভীরে লুকানো কোনো দুঃখ কিংবা অপরাধবোধের প্রকাশ ছিল। আমার চোখ ভিজে উঠেছিল, যেন আমি আমার ভালোবাসা আর মনের কষ্ট তাকে জানিয়ে দিতে চাইছিলাম। মা খালি চেয়ে বসে আছেন, ফোনটা হাতে, বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছেন। বাবা যতদিন না থাকতেন, আমাদের বাসায় মাঝে মাঝেই একজন আসতেন, আমার চাচা, রিজভি চাচা, বাবার ছোট ভাই। চাচা দারুণ হাসিখুশি মানুষ, মাকে ভাবি না বলে ভাবিজান বলতেন। মা হেসে উঠতেন, আমি ভেবেছি মা বলছেন, রিজভি, আমি বুঝি না কেন আমি তোমার প্রতি এমন দুর্বল হয়ে পড়লাম। এটা পাপ, আমি জানি, কিন্তু আমি আর একা থাকতে পারছি না। আমার শরীর ঠান্ডা হয়ে যায়। মা কি করছে? এটা কি ভালোবাসা নাকি দুর্বলতা? মা, আমি সব জানি, আপনিও চাচা, এটা ঠিক না। বাবা তো আছেন, আপনি কি ভুলে গেছেন? বাবা, তিনি কি সত্যিই আছেন ফারিয়া? 7 বছর ধরে তিনি আমাদের সাথে কি আচরণ করছেন দেখো। ফোন করলে ঝগড়া, টাকা পাঠান দেরিতে, আর শুধু সন্দেহ করেন। আমি এই ঘরে বন্দী হয়ে গিয়েছিলাম। রিজভি শুধু একটু কথা বলেছিল, আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি মার চোখে পানি দেখি। প্রথমবার বুঝি সব মানুষ দোষ করে, কিন্তু কেউই দানব নয়। চাচা নিজেই আমাদের বাড়িতে আর আসা বন্ধ করে দেন। মা নিজে থেকেই বাবাকে কল করেন, সব সত্যি বলেন। বাবা প্রথমে ভেঙে পড়েন, কিন্তু মায়ের কান্না, অনুতাপ আর আমার অনুরোধে তারা আবার একসাথে বসেন। আজ 1 বছর হয়ে গেছে, আমাদের পরিবারে আবার আলো এসেছে। মা এখন নিজের ভুল থেকে শিখে আমাকে শেখান, বুকের ভেতরের শূন্যতা কখনো অন্য কাউকে দিয়ে ভরতে নেই, নিজের মনকে শক্ত করতে হয়। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।